দুইজনই রাজনীতিবিদ, সুতরাং আমার জন্য একটু সুবিধা হয়েছে। রাজনীতিকরা একটু বেশি কথা বলবেন, আমি কম বলতে হবে আমাকে, তো সেদিক থেকে সুবিধাজনক অবস্থানে আছি। তো আপনি যেটা প্রশ্ন করেছেন সেটার জবাব দিতে গিয়ে আমি প্রথমেই যে কথাটা বলবো, আমাদেরকে কিন্তু আমরা কোন পটভূমিতে কোন অবস্থানে আছি সেটা আগে চিন্তা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমি মনে করি এখন যে কেয়ারটেকার ওই তত্ত্বাবধায়ক সরকার, এই দেয়ার অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার দেয়ার প্রিজাইডিং ওভার এ অলমোস্ট এ রুইন্ড স্টেট, একটা প্রায় ব্যর্থ রাষ্ট্রের উপর তারা প্রিজাইড করছে। সুতরাং আমি যদি খুব স্বাভাবিক অবস্থার কথা চিন্তা করি, আমি যদি একেবারে নর্মালসির কথা চিন্তা করে সবকিছু তুলনীয় করি, সবকিছু পেতে চাই, সবকিছু প্রতিকারযোগ্য বলে আমরা বিবেচনা করি, সেটা কিন্তু হবে না। আজকে বাংলাদেশে একটা বিশাল ঘটনা ঘটে গেছে, এই যে একটা ফ্যাসিবাদী সরকারের যে পরিবর্তন, সমস্ত রাজনৈতিক দল জনগোষ্ঠী প্রত্যেকে মিলে যে সরকারের, এটা কিন্তু একটা বিরাট বৈপ্লবাত্মিক পরিবর্তন, এবং এর যে একটা অভিঘাত আছে জনমানসে, সেটা কিন্তু আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। সেটা কিন্তু একটা নর্মাল অবস্থা না সমস্ত দিক থেকে। এবং যারা পরাজিত হয়েছে তারা কিন্তু 20 বছর ধরে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা কিন্তু অর্থ, বিত্ত, যোগাযোগ, বিভিন্ন জায়গায় তাদের লোকবলকে অধিষ্ঠিত করা, এগুলো তো আছে, এটা হলো বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে কতগুলো নন পলিটিক্যাল লোক, কতগুলো টেকনোক্র্যাট, তারা এসে এখানে খুব একটা সফল ব্যবস্থা করে ফেলতে পারবেন সমস্ত দিক থেকে। আমাদের সব কিছু যেমন প্রত্যাশিত তেমনটি হবে এটা আমি মনে করি না। ব্যর্থতা অবশ্যই প্রথম দিন থেকেই ব্যর্থতা আছে, এবং নানা দিক থেকে ব্যর্থতা আছে, এবং এই ব্যর্থতাটাকে মোচন করবার জন্য যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যেকেই বলেন যে আমরা সহযোগিতা করেছি সরকারকে, কিন্তু সবচাইতে বড় যেটা সহযোগিতা দরকার ছিল সেটা হচ্ছে একটা জাতীয় সমঝোতা দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতার দরকার ছিল। আমরা একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল, সেই উত্তপ্ত পরিস্থিতিকে প্রশমিত করা দরকার ছিল, এবং রাজনৈতিক দলগুলো তো তারা দে আর দি লিডার অফ দি সোসাইটি, তাদের কিন্তু সর্বোচ্চ পর্যায়ে তাদের এই যে সহনশীলতার যে নজির স্থাপন করা দরকার ছিল, সেটা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখিনি। আমরা দেখেছি বরং যে এই যে পতিত স্বৈর শাসনের যে নষ্ট কালচার, সেই নষ্ট কালচারের কিন্তু ইস্তেমাল করতে দেখছি আমরা একের পর এক। রাজনৈতিক দলগুলো কে কতটা দায়ী আমি সে আলোচনায় সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো বা মাঝারি ছোট রাজনৈতিক দল, এনসিপি বিএনপিকে গাল দিচ্ছে, তারপরে জামাতে ইসলামী আবার বিএনপিকে গাল দিচ্ছে, বিএনপি আবার তার জবাব দিচ্ছে, এই যে চলছে এটার মধ্যে কিন্তু সমাজ কিন্তু উত্তপ্ত হচ্ছে। স্বাভাবিক অবস্থা, যেটা নির্বাচনের উপযোগী পরিস্থিতি তৈরি করবার জন্য আমাদের যে সোশ্যাল লিডারদের যে সমস্ত দায়িত্বশীলতার দরকার ছিল, সেই দায়িত্বশীলতার অভাব আছে। এটা কিন্তু আমাদেরকে প্রথমেই স্বীকার করে নিতে হবে, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আর তারপরে আপনি যদি বলেন তাহলে এই যে সরকার তো কোনো বিমূর্ত বিষয় না। সরকারের মেকানিজম, মেশিনারিজ যেগুলো আছে, যেগুলো কাজ করে, যার মাধ্যমে সরকার, ইউনূস সাহেব একটা ছড়ি নিয়ে তো রাস্তায় রাস্তায় ঘুরতে পারবেন না, বা কোনো অ্যাডভাইসাররা কোথাও একটা হলে সে তো দাঙ্গা থামাতে পারবে না। সরকার তো সিস্টেমের মধ্যে দিয়ে চলবে, সেখানে তার গোয়েন্দা সিস্টেম থাকবে, তার পুলিশি সিস্টেম থাকবে, তার সহায়তার জন্য মিলিটারি, সেই সিস্টেমটা ফেল করছে কিনা, সেই সিস্টেমটা যদি ফেল করে সেটাও কি কোলাপস, এটা একটা আধা কোলাপস সিস্টেম, এটা চলছে। আপনি দেখেন এখানে পুলিশের কমিশনার বলছে যে ওখানে গিয়ে হাত জোর করে করো জোরে আমরা জনগণকে, ওখানে যে মব ক্রিয়েটেড হয়েছিল এই যে দুইটা পত্রিকার অফিসে, আমরা করজোরে তাদের কাছে মিনতি করে থামাতে পারি। তাহলে পুলিশের দায়িত্ব কি করজোরে মিনতি করা? কেন আপনারা অ্যাকশনে গেলেন না? বলে ওখানে যে পুলিশের যে সংখ্যা ছিল এবং মবের যে সংখ্যা ছিল, এই সংখ্যাতাত্ত্বিক বিচারে আমরা বুঝেছি এখানে যদি আমরা থামাতে যাই, অ্যাকশনে যাই, তাহলে আমাদের কি হবে? আমাদের হয় আমরা ক্যাজুয়ালিটিজের শিকার হব, অথবা মব ওখানে গুলি করতে হবে আমাদেরকে। তো গুলি করতে হলে আবার একটা রক্তপাত হবে, লাশ পড়বে, পুলিশ তো ফাঁকা গুলিও ছুটতে পারত, লাশ পড়বে। পুলিশের ভাষণটা আমি বলছি, অর্থাৎ পুলিশ তার মোরাল অবস্থা পুলিশের এই, এবং এই অবস্থা নিয়ে এই পুলিশ দিয়ে আপনি যে সবকিছু করে ফেলতে পারবেন সেটা সম্ভব না। এবং ওখানে যত তড়িৎ গতিতে ওখানে সামরিক বাহিনীর সদস্যদের আসা উচিত ছিল সেটা আসে নাই। এই যে বাস্তব অবস্থাটা, এটা আমাদের বুঝতে হবে। তারপরে উস্কানি তো চলছে দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে, সীমান্তের ওপার থেকে, সীমান্তের এপার থেকে উস্কানি, পরিকল্পনা, এগুলো তো অহর্নিশ চলছে।
ধরেন একজন পতিত নেত্রী যিনি মানে শীর্ষ নেত্রী, তিনি প্রতিদিন বলছে মেরে ফেলো, হত্যা করো, খুন করো, প্রতিনিয়ত উনি বলে করে দেখাও। করে দেখাও, Open- এটা open বলছে। order দিচ্ছে। বিভিন্ন জায়গায় বলছে। তারপরে এই যে পত্রিকায় হামলা হয়েছে, কারা করেছে আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। কেননা এই যে শেখ হাসিনা ওই পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে বলেছেন যে এরা জাতির শত্রু, দেশের শত্রু, তারপরে আওয়ামী লীগের শত্রু, পরিষ্কার বলেছেন। এবং তার যে বৈরিতা, এটা তো পরিষ্কার। এই যে বিশেষ করে মানে দুইটা পত্রিকার নাম যারা আক্রান্ত হয়েছে, সেখানে তো শেখ হাসিনার বৈরিতা অত্যন্ত স্পষ্ট ছিল। তারপরে সমাজে যারা একটু মানে প্রথম আলোর যে দর্শন, যে রাজনীতি, যে কালচারাল পলিটিক্স, এটাকে যারা বিশ্বাস করেন না, তারা তো প্রতিদিন প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে তো প্রচারণা হচ্ছে, সে তো হবে। কিন্তু এখন এই প্রচারকরাই যে এটা করেছে সেটাও আমি মনে করি না, এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। কারণ অনেক সময় হয় কি যে প্রচার করে ওই সুযোগটা নিয়ে কিন্তু অন্য আরেকটা থার্ড ফোর্স এসে কিন্তু ওখানে ইমপ্লিমেন্ট করতে পারে। সুতরাং একটা তদন্তযোগ্য বিষয়, না, যেটা কিন্তু তদন্তাধীন রয়েছে। আমরা এরকম পোস্ট দেখি কোন নেতা যে ঘুরিয়ে দিতে হবে সেরকম পোস্ট আচ্ছা, তো আমি তো সেটাই বললাম যে এই যে গুড়িয়ে দিতে হবে, এটা যে বললো, এবং এটার কারণেই যে তার অনুসারীরা গিয়ে করেছে কিনা আই এম নট শিওর, এটা তদন্ত করে বের করতে হবে। কেননা এটা আমি যখন একটা পরিস্থিতি তৈরি করি, আমি যখন খুব উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করি, সেই সুযোগ নিয়ে কিন্তু আরেকজন এখানে সুযোগ নিতে পারে, কিন্তু সেটাও একটা অপশন, এটাও আমাদেরকে তদন্তের মধ্যে আচ্ছা, বিবেচনায় আমরা আনতে হবে।